বুঝে গেল ধ্রুব। অর্ণিমার কাছে এসে ওর কানের কাছে নিজের মুখ নোয়ালো। I have a surprise for you, Ornima. Get ready for tomorrow. ধ্রুব নিজের মুখ সরিয়ে একটা মায়াবী হাসি দিয়ে অর্ণিমার দিকে তাকালো। দেখতে চাইল অর্ণিমার প্রতিক্রিয়া। আর অর্ণিমা ওর এবার আসলেই দম বন্ধ হবার পালা। চোখে মুখে কোনো প্রকার অনুভূতি খেলল না ওর। সম্পূর্ণ যেন একটা রোবটে পরিণত হলো। অপলক ধ্রুবর দিকেই চেয়েই রইল। তবে সেই দৃষ্টির মাঝেও ছিল শূন্যতা। ধ্রুব অর্ণিমার অবস্থা দেখে একটু শঙ্কিত হলো। আবার ওর কাঁধ ধরে ওকে হালকা ঝাঁকি দিল ধ্রুব। অনিমা, ঠিক আছো? উত্তরে শুধু ঝকিল অর্ণিমা। ঝট করে তখন মাথায় আসলো ওর যে ধ্রুবর দিকেই এক নাগারে তাকিয়ে আছে। অসম্ভব লজ্জায় পড়ে গেল হঠাৎ করে। সাথে সাথে নিজেকে ধ্রুবর সম্পূর্ণ উল্টো পাশে ঘুরিয়ে নিয়ে বারান্দায় রেলিং শক্ত করে ধরে রইল। ধ্রুব নিঃশব্দে হেসে দিল অর্ণিমার কাণ্ড কারখানায়। এরকম প্রতিক্রিয়াই আশা করেছিল অর্ণিমার কাছ থেকেও। এখন আরও কিছু বলে মেয়েটা আরও ঘাবড়ে যাবে, একাকার হয়ে যাবে দেখে চুপচাপ সেখান থেকে চলে গেল ধ্রুব। রানিয়ার বিয়ের প্রোগ্রাম আজ থেকে শুরু হয়েছে, তাই মিন্টু সাহেবের বাসায় আজ সাজ রব। কারোর কোনো দম ফেলানোরও সময় হচ্ছে না। অনুষ্ঠান শুরু হওয়ার বেশ অনেকক্ষণ আগেই শিহাব পৌঁছে গেল মিন্টু সাহেবের বাসায় বিথিয়ার সাজিয়াকে নিয়ে। আসার পথেই সাজিয়াকে বুঝিয়ে দিয়েছে সে যে রাহেলা বেগমের সাথে যখন ওকে শিহাব দেখা করে দিবে তখন থেকেও যেন রাহেলা বেগমের আশেপাশেই থাকে। শোন সাজিয়া, এই 4-5টা দিনই আছে। রাহেলা খানকে এর মাঝেই তোকে ইমপ্রেস করতে হবে। কিন্তু ভাইয়া, আমি কোনো কিন্তু শুনতে যাচ্ছি না। যেটা বলছি সেটার দিকে মনোযোগ দে। ছেলেটা সব দিক থেকেই ভালো, তাহলে সমস্যা কোথায় তোর? আই ডোন্ট নো হিম ভাইয়া। ইউ উইল গেট টু নো হিম। আই অ্যাম অ্যারেঞ্জিং দ্যাট অ্যাজ ওয়েল। নেক্সট উইক থেকে তোদের সামারের ছুটি শুরু হচ্ছে না? হুম। আমরা এই ছুটিতেই দেশে যাব। তখন ধ্রুবর সাথে দেখা করে জেনে নিস, ওকে? ঠিক আছে, কিন্তু এখন রাহেলা বেগমের গুড সাইডে থাকাটা বেশি জরুরি আমাদের। সাজিয়া আর কথা বাড়ানো না, কারণ ও জানে শিহাবের বিরুদ্ধে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। পরের দিন খুব সকালে স্কুলের জন্য খান প্যালেস থেকে বের হয়ে গেল অর্ণিমা। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি ওর। নার্ভাসনেসে কতক্ষণ যে ওর সারা শরীর কেঁপেছে ও নিজেও জানে না। ধ্রুব শুধু সারপ্রাইজ কথাটা উল্লেখ করলেও সেটা কি হতে পারে অর্ণিমা মনে হয় বুঝতে পারছে। পাশের রুমে ধ্রুব ছিল বলে আরও বেশি নার্ভাস লাগছিল ওর। তাই সকাল সকালে আজ বের হয়ে গেল যাতে ধ্রুবর সামনে না পড়তে হয়। গত রাতে বারান্দায় আবছালে হয়তো ধ্রুব ওর লজ্জায় মাখা চেহারাটা ভালো করে দেখতে পারেনি, কিন্তু এখন অর্ণিমা ওর সামনে পড়লে ও সব বুঝে যাবে। ধ্রুব নিচে নেমে অর্ণিমাকে কোথাও খুঁজে পেল না। আরিশা নাস্তা খাচ্ছিল নার্গিসের হাতে, ওদের কাছে গেল ধ্রুব। নার্গিস, অনিমা মিস কোথায়? ও, আর কিছু জিজ্ঞেস করলো না ধ্রুব, শুধু একটু ভ্রু কুচকালো, বিড়বিড় করলো মনে মনে। এমন কি কাজ ছিল যে এত সকালে ওকে যেতে হলো? দুপুরে ভয়ে ভয়ে বাসায় ঢুকলো অনিমা। খুব সতর্ক হয়ে সিঁড়ি দিয়ে উঠে এক দৌড়ে ধ্রুব রুম পার করে আরিশার রুমে ঢুকলো। আরিশা খেলছিল রুমে। অনিমা দৌড় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আন্টি এভাবে দৌড়াচ্ছ কেন? হকচকিয়ে গেল অর্ণিমা। হ্যাঁ, না কিছু না মা, কিছু না। তাড়াতাড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল অর্ণিমা। ভেতরে ঢুকে দীর্ঘশ্বাস ফেললো, মনে মনে ভাবলো, এখন পর্যন্ত তো সামনে পড়িনি তাই বেঁচে গিয়েছি, কিন্তু এখনো সারাটা দিন ইয়া মাবুদ, কিভাবে আমি ওর সামনে যাব আজকে? গোসল করে বের হয়ে আরিশার পাশে বসলো অর্ণিমা। ওপর থেকে স্বস্তি অনুভব করলেও ভেতর ভেতর ঠিকই অবাক হচ্ছিল। কি ব্যাপার, এখনো মানুষটার খবর নেই কেন? এতক্ষণে তো রোজ রুমে এসে আমাদের সাথে গল্প করে, আজ এখনো আসলো না। আরিশাকে কথায় কথায় জিজ্ঞেস করলো। অরুণিমা, আম্মু বাবা কোথায়? মিটিংয়ে ব্যস্ত নাকি রুমে? না আন্টি, বাবা বাসায় নেই, কি যেন একটা কাজে বাইরে গেছে। ও, হাঁপ ছেড়ে বাঁচল অর্ণিমা। যাক বাবা, টেরিটরি সিকিউর কিছুক্ষণের জন্য। কিছু বলছো আন্টি? চমকে আরিশার দিকে তাকালো অর্ণিমা। না মা, কিছু বলি নাই। তুমি খেলো রিনা আপুর সাথে, আমি আসছি একটু। রুম থেকে বের হলো অর্ণিমা। নিচে নেমে প্রথমে লাঞ্চ সেরে নিল, তারপর কিচেনে গেল আরিশার জন্য জুস বানাতে। আরিশা ওর হাতে জুসটা ভালো লাগে দেখে এই কাজটা সবসময় নিজেই করে অর্ণিমা। কিচেনে এসে দেখলো আফসার আর নার্গিস গল্প করছে। অর্ণিমার অবাক লাগলো এই সময় আফসারকে বাসায় থাকতে দেখে। আফসার ভাই, আপনি এখানে? না,
নার্গিস আর আফসার দুজনেই বোধহয় বেশ লজ্জা পেল। অনিমা সেটা বোঝার পর তাড়াতাড়ি ভুল শুধরে নিল নিজের। না না, আমি বলতে চাচ্ছিলাম অফিসের কাজে তো আরিশার বাবার সাথে সবসময় আপনাকে যেতে দেখি। আজ উনি অফিসে গিয়েছেন, আপনি যাননি দেখি জিজ্ঞেস করলাম আর কি। ওহ আচ্ছা, স্যার অফিসের কাজে বাইরে যাননি বলে একাই গেছেন। অনিমা অবাক হলো। অফিসের কাজে যাননি তো এই ভর দুপুরে গেলেন কোথায়? কিছু বলে গেছেন? কিচেনের কাজটা শেষ করতে করতে 15 মিনিটের মতন লাগলো অনিমার। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে ড্রয়িং রুম পর্যন্ত আসতেই চোখের সামনে দেখলো ধ্রুবকে ড্রয়িং রুমে ঢুকেছে ও। ওকে দেখে পালপিটেশন আবার বেড়ে গেল অনিমার। বাচ্চাদের মতো দৌড় লাগালো ওপরে। ধ্রুব দেখেছে অনিমাকে, এমনভাবে অনিমা যে ওকে দেখে দৌড়ে পালাবে কল্পনা করেনিও। ওখানে দাঁড়িয়ে কোমরে 2 হাত দিয়ে চিন্তায় পড়ে গেল ধ্রুব। আরে মেয়েটা এমন করছে কেন আজকে? আবার রুমে অনিমাকে দৌড় মেরে ঢুকতে দেখে আরিশা অবাক হলো ভীষণ। আন্টি, আজ তুমি খালি দৌড়াচ্ছ কেন? তুমি কি কোনো এক্সারসাইজ করছো? অনিমা আরিশাকে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারল না। শুধু একটা হালকা হাসি দিয়ে আবার অসমে ঢুকে পড়ল। বিকেলবেলা আরিশা রোজগার মতন বাড়ির স্টাফদের জড়ো করেছে পুলের পাশে ওর সাথে খেলার জন্য। অনিমাও এসেছে, তবেও এক পাশে বসে গল্প পড়ছে। গল্প পড়তে গিয়ে অভ্যাসবশত গল্পের মাঝে ঢুকে গিয়েছিল অনিমা, তাই কখন ধ্রুব পুল পার করে এসেছে সেটা খেয়ালই করেনি। অনিমা কি পড়ছো? ওপরে তাকালো অনিমা। ধ্রুবকে দেখে ভীষণ আকারে চমকে গেল, সাথে সাথে উঠে দাঁড়িয়ে তোতলাতে লাগলো। আমি কি পড়ছি? ও হ্যাঁ, গল্প পড়ছিলাম, গল্প গল্প। ধ্রুব চুপচাপ অনিমাকে দেখছিল, ওর চেহারায় কোনো প্রতিক্রিয়া ছিল না। অনিমা ওর দিকে না তাকিয়ে কথা বলছে। একসময় অনিমা চোখ তুলে তাকালে ওর চোখে স্পষ্ট ভয় আর ইতস্ততার উপস্থিতি পেল ধ্রুব। আবার চোখ নামিয়ে ফেলল অনিমা। ধ্রুব আর কিছুই না বলে চলে গেল সেখান থেকে। ওর যাওয়ার পর আবার হাত ছেড়ে বাঁচল অনিমা। মনে মনে দোয়া করলো আবার। ইয়াল্লা, আজকে আমার হার্ট অ্যাটাক করিয়েন না প্লিজ। মানুষটাকে দেখলেই আজ হার্টবিট চরম আকারে বেড়ে যাচ্ছে। এভাবে হইলে রাতে ওনার সামনে দাঁড়াবো কিভাবে? প্লিজ আল্লাহ, আজকের দিনটা আমাকে সাহায্য করেন। বিকালে সেই পুলের ঘটনার পর ধ্রুবর সাথে অনেকক্ষণ দেখা হলো না অনিমার। রাতে ডিনারের সময় দেখা হলো আবার। এবারও অনিমার অবস্থা একই হলো, তবে ধ্রুব এবার নিজেকে আলাদা রাখলো অনিমার থেকে। কথা বলে তো দূরে থাক, তাকালোও না একবার। অনিমা খেতে খেতে 1-2বার তাকিয়েছে, কিন্তু ধ্রুব নির্লিপ্তই রইল। খাওয়া শেষ হলে আরিশাকে নিয়ে অনিমা উপরে উঠছিল যখন পেছন থেকে আরিশাকে ডাকলো ধ্রুব। রিনাকে নিয়ে আরিশা চলে যাওয়ার সাথে সাথেই ধ্রুব অনিমার হাত ধরে ওকে পুল পার করে নিয়ে আসলো। এনেই নিজের সামনে দাঁড় করালো ওকে। অনিমা কি হয়েছে তোমার? আমাকে দেখে এভাবে অ্যাভয়েড করছো কেন তুমি? ধ্রুবর উদ্বিগ্ন কণ্ঠ সতর্ক করলো অনিমাকে। তাকালো ধ্রুবর দিকে। ছেলেটার চেহারায় কৌতূহল স্পষ্ট। আমি আপনাকে অ্যাভয়েড করছি না। তাহলে সকাল থেকে কি হচ্ছে এসব? আমাকে দেখলেই পালাচ্ছ, সামনে আসছো না, সমস্যা কি? অনিমা কিছু বলতে না পেরে চুপটি করে মাথা নোয়ালো। ধ্রুব স্পষ্ট রেগে গিয়েছে বুঝতে নিজেই অপরাধ বোধে ভুগল ও। ধ্রুব নিজের প্রেয়সীর নত মুখশ্রীর দিকে একবার তাকিয়ে গভীর শ্বাস ছাড়ল। দেখো অনিমা, আমি আজ রাতে তোমাকে প্রপোজ করতে চাচ্ছিলাম। এটাই ছিল আমার সারপ্রাইজ। নিজের জীবনে তোমাকে পুরোপুরি নিয়ে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেমেছি আমি। কিন্তু তুমি যদি আমার প্রপোজ করা নিয়ে আনকমফোর্টেবল ফিল করো তাহলে সরাসরি বলো। যদি মনে করো আজ করলে তোমার ভালো লাগবে না, তাহলে করবো না আজকে। আই ক্যান ওয়েট। আকাশ থেকে পড়ল অনিমা। এই কথা শুনে নিমিষেই সারাদিনে নার্ভাসনেস চলে গিয়ে খুব ভর করলো সেই জায়গায়। ঝট করে চোখ উঠে কাঁদো কাঁদো গলায় অভিমানী সুরে জিজ্ঞেস করলো। কেন আজকে করবেন না প্রপোজ? এতদিন ধরে এই সময়টার জন্য ওয়েট করেছি আমি। আরও ওয়েট করাতে করার দরকার নেই আপনার কিছু। আমার প্রতি আসলে আপনার কোনো ইন্টারেস্টই নেই। গড়গড় করে বিরতিহীন কথাগুলো বলেই থমকে গেল অনিমা। কি বলে ফেলেছে সেটা বোঝে জিহবাই কামড়ে ধরল। এত নির্লজ্জ আর ছেঁচড়া হয়ে গেল কবেও নিজেই ভেবে পায় না অনিমা। হে খোদা, ভালোবাসা মানুষকে কি না বানিয়ে ছাড়ে। এদিকে অনিমার কথায় মুহূর্তে হেসে দিল ধ্রুব। সব উল্টাপাল্টা চিন্তা ধারণাগুলো গায়েব হয়ে গেল তখনই। অনিমাকে মানানোর চেষ্টা করতে বলল। আরে সারাদিন তুমি যেরকম আচরণ করছিলে তাতে তো একটু আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি মনে হয় চাও না।
অনিমা নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে নারাজ। পা ঘোরালো আজকের দিনে শেষ দৌড়টা দেওয়ার জন্য। তবে ওর হাত ধরে ফেলল ধ্রুব। ওর কানের কাছে নিজের মুখ নিয়ে এসে অনিমাকে এক মায়াবী কণ্ঠে বলল, ঠিক 11:30টায় ছাদে চলে আসবে। আই উইল বি ওয়েটিং ফর ইউ। রাত বাজে 11টা। রুমের ভেতর পায়চারি করছে অনিমা। সারাদিনের নার্ভাসনেসটা আবার জেঁকে বসেছে ঘাড়ে। আর মাত্র আধা ঘন্টা বাকি। এরপরে কি হবে কে জানে। আচ্ছা, ধ্রুব কিভাবে প্রপোজ করবে ওকে? একটু চিন্তা করলো অনিমা। নিজেই ধারণা করলো কি হতে পারে। সাথে সাথে আরেকটা কথা চিন্তায় আসলো ওর। ধ্রুব তো আমাকে পছন্দ করে, এটা আগে বলে দিয়েছে। এখন এই প্রপোজটা তো শুধু একটা ফর্মালিটি, শুধু হয়তোবা আই লাভ ইউ বলবে আর কি। এই নিয়ে আমার নার্ভাস ফিল করা আসলে উচিত না। যদি ধ্রুব প্রপোজ করার পর আমি ঠিকভাবে উত্তর না দিতে পারি তাহলে কি বিব্রত করা একটা ব্যাপার হয়ে যাবে। ধ্রুবও তো কিছু আশা আছে। কেঁপে উঠল অনিমা। না না, ধ্রুবকেও কোনোভাবেই আজ নিরাশ করতে চায় না। আজকেও নিজের মনে সাহস রাখতেই হবে। নিজেকে আয়নার সামনে নিয়ে গেল অনিমা। ওপরের প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল, আর নার্ভাস হওয়া যাবে না অর্ণিমা, কিছুক্ষণেরই তো ব্যাপার। এখন নিজেকে গুছিয়ে নেওয়ার সময় তোমার। ইউ ক্যান ডু ইট। রাত 11:25। আয়নায় নিজেকে শেষবারের মতো দেখলো অর্ণিমা। হালকা করে সেজেছে ও। লাল রঙের হাতের কাছে একটা লম্বা কুর্তির সাথে পরেছে প্লাজো। কানে সুন্দর ম্যাচিং দুল পরেছে আর হাতে চুড়ি। রুমে এসে এই রাতেই আবার শাওয়ার নিয়েছে। কেন যেন নিজেকে সতেজ রাখার ইচ্ছে জাগলো মনে। চুল ব্লো ড্রাই করে ছেড়ে রেখেছে পেছনে। ওর বাউন্সি চুলগুলো ব্লো ড্রাইয়ের কারণে আরও জীবন্ত হয়ে উঠেছে যেন। নিজের শ্বাসটা অনিমা শেষ করলো ভিক্টোরিয়াস সিক্রেটের একটা পারফিউম গায়ে মাখিয়ে নিয়ে। ঠিক 11:30টার দিকে ছাদের উদ্দেশ্যে রওনা হলো অনিমা। আজ ছাদে ওঠার সময় প্রতিটা সিঁড়ি চড়তে ওর খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এক একটা সিঁড়ি আজকে উঁচু করে দেওয়া হয়েছে। উঠতে গিয়ে দম নিতে সমস্যা হচ্ছিল। এসব কিছুই ওর নার্ভাসনেসের প্রতিফলন, জানে ও। সিঁড়ি যেখানে শেষ হলো সেখানে থেকে অনিমা প্রথমে একটা গভীর শ্বাস ছাড়ল। চুল হাত দিয়ে আরেকটু সেট করে কুর্তিটাকে টেনে টুনে ঠিক করে ছাদের দরজার দিকে আগালো। তবে ছাদের দরজাটা বন্ধ করা দেখে প্রথমে একটু অবাক হলো। দরজা বন্ধ কেন? ধ্রুব তো আমাকে ছাদে আসতে বলেছিল, নাকি আমি ভুল শুনলাম? দরজাটা ধরে দেখলো অনিমা। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। দরজা বন্ধ না, শুধু ফেরানো। টান দিতেই খুলে গেল দরজাটা। আর খুলে গিয়ে অনিমা ওর সামনে এক মায়াবী পরিবেশের উপস্থিতির সাক্ষ্য পেল। একটা চাপা আকস্মিক চিৎকার দিয়ে মুখ থেকে ফেললো অনিমা। এ কি দেখছে নিজের সামনেও? ছাদের সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাতে পুরো পরিবেশ দেখে মনে হচ্ছে এখনও দিনের বেলা। তবে এটা দেখে অনিমা এতটা অবাক হয়নি। অবাক হয়েছে এই আলোতে ভেসে যাওয়া ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে। মাটিতে একটা মোটা ফুলের রেখা আঁকা হয়েছে। সেটা দিয়ে বানানো হয়েছে পথ। বলিউডের মুভিতে দেখানো গোলাপ ফুলের গালিচার মতন একদমই নাই পথ। অনেক কিছু আলাদা। যেমন এখানে গোলাপ ব্যবহার না করে করা হয়েছে গোলাপি অর্কিড। অর্কিডের বড় বড় পাপড়িগুলো চেয়ে আছে যেন অর্ণিমার দিকে। আরেকটা পার্থক্য হলো এই অর্কিড দিয়ে কোনো গালিচা বানানো হয়নি, যেটার উপর দিয়ে অনিমা হেঁটে যাবে। ফুলগুলোকে একটু দূরে দূরে কিন্তু একটা লাইনে বিছানো হয়েছে ফুলগুলোকে। সে লাইন দিয়ে চোখ আগাতে আগাতে অনিমা দেখলো সামনে যেই বাঁক নিয়েছে রেখাটা, এখান থেকে ওর পরে আর দেখা যাচ্ছে না। ছাদের ভেতর পা রাখল অনিমা। এদিক ওদিক তাকিয়ে ধ্রুবকে খুঁজলো, পেল না। হঠাৎ ডানে ফুলের পাশে রাখা একটা খোলা পৃষ্ঠের দিকে চোখ পড়ল ওর। ঝুঁকে সেটা হাতে নিল অনিমা। কাগজে ধ্রুব লিখেছে, অনিমা চলো আজ একটা গেম খেলি। আমাকে তোমার খুঁজে বের করতে হবে। ক্লু হিসেবে ফুল দিয়ে ঢাকা পথটা তোমার জন্য বানিয়েছি আমি। এটা তোমাকে আমার কাছে নিয়ে আসবে। এই পথের শেষে তোমার অপেক্ষায় আছি আমি অনিমা। খিলখিল করে হেসে দিল অনিমা। কাগজটা সুন্দর করে ভাঁজ করলো প্রথমে, তারপর হাঁটা শুরু করলো ফুলের পথ ধরে। কিছু দূর যেতেই আরেকটা কাগজ দেখতে পেল। সেটাও উঠিয়ে নিয়ে পড়লো। My life is wonderful because you are with me. You make me feel happy even if I feel sad and low. অবাক চোখে লেখাটা অনিমা পড়ল। বুকের ভেতরে হৃদস্পন্দন ছাদে পা রাখার পর থেকে বেড়ে গেছে। এই কাগজটাও আগেরটার মতন সুন্দর করে ভাঁজ করে রাখলো। তারপর আবার এগোতে থাকলো। 3-4 কদম পরই আরেকটা কাগজ পেল। এবার অনেকটা স্বাভাবিকভাবেই তুলল সেটা। বুঝতে পারলো এরকম আরও লেখা ওর জন্য অপেক্ষা করছে সামনে। এটা চিন্তা করতেই হাসি এগাল থেকে ওগালে পৌঁছে গেল। ওর দ্বিতীয় কাগজটায় লেখা, Your smile lightens up my life and all the darkness disappears.
এটাকে ভাঁজ করে এবার খুব সতর্কভাবে পা রাখতে থাকলো অনিমা। কাগজ খুঁজতে লাগলো ওর চোখ। চতুর্থটাও পেয়ে গেল কিছু দূর যেই, তাতে লেখা, You are always in my mind and all the time I keep on thinking of you. খুশি প্রকাশ করার যত ধরন আছে তার সব কটাই ইতিমধ্যে অনিমার মাঝ থেকে বের হয়ে এসেছে। এখন শুধু ভালোবাসার একটা স্নিগ্ধ হাসি দিয়ে আবার সামনে এগোলো। বাকি এসে মন নিল, দেখলো ফুলের পাপড়ি দিয়ে বানানো পত্র সিঁড়ি বেয়ে দ্বিতীয় ছাদে পৌঁছেছে অনিমা, তাই সিঁড়ি দিয়ে উপরে উঠল। দ্বিতীয় ছাদেও পেল আরেকটি কাগজ, তাতে লেখা, Come to me, hold my hand and then never leave it. এটা পরে নিজের চোখে পানির অস্তিত্ব অনুভব করলো অনিমা। সামনে তাকালো ফুলের পত্রার দিকে। তৃতীয় ছাদে উঠে গেছে ওটা। এক দৌড়ে সেই সিঁড়িগুলো পার করে ছোট ছাদটাই অনিমা এসে দাঁড়ালো। তবে এখানেও শুভকে দেখতে পেল না। এক মুহূর্তের জন্য নিরাশ হয়ে পড়ল। মুখের হাসিটা মুছে গিয়েছিল। ঠিক তখনই এই ছাদটার ছাউনির উপর নজর পড়ল অনিমার। ছাউনির নিচে বসার জায়গায় একটা ল্যাম্প রাখা, তার পাশে একটা চিকন চারকোনা আধা হাত লম্বা বক্স, আর বক্সটা দাবিয়ে রেখেছে একটা কাগজকে। ধীর পায়ে ছাউনির ভেতরে প্রবেশ করলো অনিমা। শেষ কাগজটাকে বক্সের চাপ থেকে মুক্ত করলো। ধ্রুব লিখেছে, When I think of you, I understand the meaning of life. You are the reason of my happiness. মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল অনিমা কাগজটার দিকে। এত খুশির মাঝে হাসতেও ভুলে গেছে মনে হচ্ছে। কাগজটা যত্ন সহকারে ভাঁজ করে বাকিগুলোর সাথে নামিয়ে রাখলো প্রথমে, তারপর সযত্নে বক্সটা হাতে নিল। আস্তে করে ডালাটা খুলে মেলে ধরলো চোখের সামনে। চোখ কপালে উঠল অনিমার। মুখা হয়ে গেল ওর। এরকম কিছু থাকবে বক্সে তাও আশাও করেনি। একজোড়া সোনার নূপুর বিছিয়ে রাখা বক্সের মধ্যে চিকন গাঁথুনির নূপুরটার মাঝে মাঝে ছোট ছোট ঝুমুর বসানো। হাত দিয়ে নূপুর জোড়াকে ছুঁয়ে দেখলো অনিমা। মুগ্ধ হয়ে চেয়ে রইল। তোমার পছন্দ হয়েছে? অনিমার বুকে ধক করে উঠল। ধ্রুবর উপস্থিতি পেছনে স্পষ্ট বুঝতে পারল, তবে ঘুরে দাঁড়ানোর মতো সাহস হলো না কেন যেন। লজ্জায় হাত পা কাঁপছে ওর। আশেপাশে সব নীরব হয়ে আছে। এই ভরা নিস্তব্ধতায় ধ্রুবর পায়ের আওয়াজ ওর দিকে এগিয়ে আসতে শুনতে পেল অনিমা। তার এক মুহূর্ত পরই ধ্রুবর হাতে অনিমার কাঁধে হালকা একটা ছোঁয়া দিয়ে অনিমাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। পুতুলের মতন ঘুরে দাঁড়ালো অনিমা, তবে চোখ নিচের দিকে নোয়ানো। ওর থুতনিতে আলতো হাতে ছোঁয়া লেগে চেহারাটা নিচের দিকে ওপরে উঠালো ধ্রুব। এই প্রথম ধ্রুবর দিকে তাকালো অনিমা। এত সুন্দর লাগছে ওকে দেখে অনিমার চোখ জুড়িয়ে গেল, তবে সাথে সাথে আবার চোখ নামিয়ে হেসে ফেল। হেসে দিল ধ্রুব। অবশেষে আমাকে খুঁজেই পেলে তুমি। আরও লজ্জা লাগলো অনিমার। ধ্রুব আরও জিজ্ঞেস করলো, তবে কণ্ঠে এবার একটু লজ্জা। আমার লেখাগুলো পেয়েছো? পড়েছো সবগুলো? মাথা নেড়ে অনিমা হেঁ সূচক জবাব দিল। ঠিক সেই সময় অনিমার হাত নিজের হাতে নিল ধ্রুব। প্রত্যেকটা লেখা শব্দ আমার জন্য সত্য অনিমা। আমি এভাবেই অনুভব করি তোমাকে। ঝট করে ওপরে ধ্রুবর চোখের দিকে অনিমা তাকালো। ধ্রুবর স্বীকারোক্তির সত্যতা খুঁজে পেল ও। ধ্রুব হেসে দোপা পিছিয়ে অনিমার সামনে হাত পাতল। তখন চোখের ইশারায় বাক্সটা দেখিয়ে দিল অনিমাকে। সেটা বুঝে ওর সেই হাতে বক্সটা রেখে দিল অনিমা। একটু পিছিয়ে হাঁটু গেড়ে বসলো ধ্রুব। এক পা ভাঁজ দিয়ে আরেক পায়ের হাঁটু মেলে ধরলো অনিমার সামনে। অবাক চোখে সব দেখছিল অনিমা। কিছু বলার মতন শক্তি তো মনে হয় একদম হারিয়ে ফেলেছ। ওপরে মুখ ওঠালো ধ্রুব। অনিমার দিকে তাকিয়ে ওর এক পা ধরে নিজের সেই মেলে রাখা হাঁটুর উপর রাখলো। তারপর বক্স থেকে বের করলো একটা নূপুর পরিয়ে দিল পায়ে। একই কাজ দ্বিতীয় পায়ে করলো ধ্রুব। অনিমা নির্বাক দর্শক হয়ে গিয়েছিল যেন সেই মুহূর্তে। শুধু মন ভরে ধ্রুবর দিকে তাকিয়েছিল। নূপুর জোড়া ওর পায়ে পরিয়ে উঠে দাঁড়ালো ধ্রুব। তোমার পায়ে নূপুরের ধ্বনি খুব মানায়। হয়তোবা আমার তোমাকে ভালোবাসার পেছনে একটি কারণ তোমার নূপুরের শব্দটাও ছিল। এই আওয়াজ তোমার অস্তিত্বের জানান দিত আমাকে। এক প্যাগে নিজের আর অনিমার মাঝে দূরত্ব একদম খুঁজে ওর মুখটাকে নিজের দুহাতের তালুর মাঝে নিয়ে নিল ধ্রুব। অনিমা, তোমাকে গত কিছুদিন অনেক কাছ থেকে দেখেছি, জেনেছি। তোমার সাথে অনেকটা সময় কাটিয়েছি এবং বিশ্বাস করো, প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে নতুন করে প্রেমে পড়েছি তোমাকে ভালোবাসতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি। দুজনের দৃষ্টি কিছু মুহূর্তের জন্য একে অপরের মাঝে আটকে গেল। তখন আশেপাশের নিস্তব্ধতা তাদেরকেও ঘিরে ফেলেছে। তারপর মুখ খুলল ধ্রুব। বের হয়ে আসলো সেই বহু প্রতীক্ষিত তিনটে শব্দ, আই লাভ ইউ অনিমা। নিজের মুখটাকে ধ্রুব নিচু করলো। অনিমা ঠোঁটের কাছে নিয়ে আসলো, আলতো করে স্পর্শ করলো অনিমাকে। তারপর এক মুহূর্তের জন্য থেমে গেল।
বুঝলো অর্ণিমা কেন ধ্রুব থেমেছে, ওর উত্তরের অপেক্ষায় আছে। ছোট্ট করে মিষ্টি একটা হাসি এনে নিজের উত্তর দিয়ে দিল অর্ণিমা। জড়িয়ে ধরল ধ্রুবর পিঠ, একটু ছুঁয়ে দিল ধ্রুবর ঠোঁট। এর থেকে সুন্দরভাবে আর কোনো উত্তর পাওয়ার ইচ্ছা ধ্রুব নেই। নিজেও অর্ণিমার হাসির সাথে তাল মিলিয়ে হেসে দিল, গভীরভাবে নিয়ে নিল অর্ণিমাকে নিজের মাঝে। আলতো ঠোঁটের সংস্পর্শে গভীর থেকে নিজেদের মাঝে ভালোবাসার এক নতুন গল্প লিখতে শুরু করলো দুজন। গভীর রাত 12টা পার হয়েছে সেই কখন। আশেপাশের পরিবেশটা কালো অন্ধকারে ছেয়ে আছে। এই অন্ধকারের মাঝেই ছাদের আলোতে পাশাপাশি একে অপরের হাত ধরে হাঁটছে ধ্রুব আর অনিমা। দুজনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে এই মুহূর্তে। আজ রাতের পর থেকে অনেক কিছুই ওদের মাঝে বদলে যাচ্ছে, বুঝতে পারছে ওরা। সেই আনন্দে এখন চেহারায় ভাসছে দুজনের। একসময় দুজনের মাঝে নীরবতা ভাঙল ধ্রুব। আই এম সরি। হাঁটা বন্ধ করে ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা। কেন? আমি বলেছিলাম তোমাকে প্রপোজ করার সময় গ্র্যান্ড কিছু করব, ইচ্ছেও ছিল বাইরে কোথাও নিয়ে যাওয়ার তোমাকে, কিন্তু আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে বাসাতেই। অর্ণিমা ধ্রুবকে কথা শেষ করতে দিল না। আপনি আমাকে বাইরে না নিয়ে যেয়ে ভালোই করেছেন। বাসার ভেতরে থাকতে আরিশাকে নিয়ে টেনশন হচ্ছে না আর। আর লজ্জা পেল অর্ণিমা। আর বাইরে অনেক মানুষের মাঝে এই পরিস্থিতিতে আমার খুব লজ্জা লাগতো। হাসলো ধ্রুব, অর্ণিমার কাঁধে নিজের হাত পেঁচিয়ে কাছে নিয়ে আসলো ওকে। তোমাকে সুন্দর লাগছে। লজ্জায় হেসে দিল অর্ণিমা। সত্যি বলতে আপনি যে এত কিছু করে রাখবেন তা আমি ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে হয়তো শাড়ি পরতাম। তুমি যেভাবে আছো সেটাতেই মানিয়েছে তোমায়। দেখো, আমিও তো ফর্মাল কিছু পরিনি, জিন্স টি শার্টেই চলে এসেছি। এই কথাই দুজনেই খুব হাসলো। মাটিতে ছড়ানো ফুলগুলো দেখে হঠাৎ ধ্রুবকে বলল অর্ণিমা। এত সুন্দর কিছু সাক্ষী আমি হব চিন্তাও করিনি। আজকের রাতটা চিরজীবন মনে রাখবো আমি। ধ্রুব থেমে অর্ণিমার সামনে এসে দাঁড়ালো। ওর দুহাত নিজের দুহাতের মাঝে নিয়ে অর্ণিমার চোখে চোখ রেখে বলল, আমরা দুজন মিলে মনে রাখবো অনিমা। তোমাকে আংটি দিয়ে প্রপোজ করিনি, এর জন্য রাগ করিনি তো? আপনি কি পাগল? রাগ করব কেন? বরঞ্চ আমার খুবই ভালো লেগেছে যে আপনি আমার জন্য এই নূপুর জোড়া এনেছেন। ইট ইজ ইউনিক। অর্ণিমার মজা করে কথা বলার ধরন দেখে হেসে দিল ধ্রুব। অর্ণিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসলে আমি চাই না মা আসার পর তোমাকে উনিই নিজ হাতে আংটি পরিয়ে দিই। আচ্ছা, ভালো কথা, তোমার বাবার নাম্বারটা দিও তো আমাকে। হুট করে ধ্রুবর এই কথায় অবাক হলো অর্ণিমা। আমার বাবার নাম্বার হঠাৎ আপনার লাগবে কেন? হঠাৎ মানে? আরে আঙ্কেলের সাথে কথা বলতে হবে না? কি নিয়ে? আমাদের বিয়ে নিয়ে আর কি নিয়ে। দাও নাম্বারটা দাও, আমি কালকেই ফোন দিব আঙ্কেলকে। চোখ কপালে উঠল অর্ণিমার। ধ্রুবর হাতে কয়েকটা মার বসালো। আপনার আসলেই মাথা খারাপ হয়ে গেছে। এভাবে নিজের বিয়ের জন্য আপনি ফোন দেবেন নাকি? নির্লজ্জ মানুষ একটা। ধ্রুবর চেহারা পুরো গম্ভীর দেখতে পেল অর্ণিমা। দেখো, আমি আর দেরি করতে চাই না কোনোভাবেই। তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না আমি। মা দেশে থাকলে এই রাতেই ফোন দিতে বলতাম তাকে। যেহেতু মা এখন নেই, তাই আমি কথা বলবো তোমার বাবার সাথে, সব কিছু ঠিকঠাক করে রাখবো। মা আসলেই সোজা বিয়ে করে তোমাকে নিজের কাছে নিয়ে আসবো। শেষের বাক্য বলতে গিয়ে অর্ণিমার কোমর জড়িয়ে ধ্রুব ওর কাছে টেনে নিয়েছিল। মুগ্ধ চোখে ওকে পাওয়ার তাড়না ধ্রুবর মাঝে দেখতে পেল অর্ণিমা। এক মুহূর্তের জন্য তাই থমকে গিয়েছিল। ভীষণ লজ্জা আর খুশি একসাথে অনুভব করলো ও তখন। তারপরে ধ্রুবর বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাসতে হাসতেই বকা দিল ওকে। আপনার মাথা এখন ঠিক নেই, তাই আবোল তাবোল বলছেন। বড়দের কাজ বড়দের করতে দিন। আন্টি আগে দেশে আসুক, তারপরে উনি কথা বলতে পারবেন আব্বুর সাথে। কিন্তু কোনো কিন্তু না। অনেক রাত হয়ে গেছে। ওদিকে আরিশাও রুমে একা। এখন চলেন নিচে যাই। এখনই যাব? আরো কিছুক্ষণ থাকি না অনিমা? ধ্রুবর আবদারে কোনো কাজ হলো না, কানেই উঠালো না কথাটা অর্ণিমা। ধ্রুবর পেছনে যেয়ে ওকে ধাক্কা দিতে দিতে সামনে আগাতে থাকলো। না, এখানে আরও কিছুক্ষণ থাকলে আরও সব অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আসতে থাকবে আপনার। একদিনের জন্য অনেক হয়েছে, এখন চলেন। সে বাসে আসার পর থেকে মনের খুশিতে এদিক ওদিক পায়চারি করছে।
আজকের প্রোগ্রামে অনেক ভালো ভালো জিনিস ঘটছে। প্রথমে রাহেলা বেগমের সাথে সাজিয়াকে সঠিকভাবে আজ পরিচয় করিয়ে দিতে পেরেছেও। অনেক সময় ধরে ওদের মাঝে গল্প হয়েছে। পরে যখন সাজিয়াকে জিজ্ঞেস করেছে শিহাব, তখন সাজিয়া বলেছে দ্বিতীয় খুশির খবরটা ও বলেছে যে রাহেলা বেগম ওনার পরিবারের অনেক গল্পই সাজিয়ার সাথে করেছেন। এটাতেই শিহাব বুঝেছে যে একদম ঠিক ট্র্যাকে গাড়িটা দৌড়াচ্ছে। আরও ডিটেলসে হয়তো সব কিছু জানা যেত যদি সাজিয়ার কাছে সেই মুহূর্তে একটা ফোন না আসতো। সেই ফোন আসতেই সাজিয়া ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে চলে গেল। এই নিয়ে নিজের ভেতরেই রাগে গজগজ করতে লাগলো শিহাব। মেয়েটাকে কত থামাতে চাইলাম, থাকলোই না ফাজিলটা। থাকলে আজকে রাহেলা বেগমের সাথে কথা বলে ওনার মতিগতি বুঝতে পারতাম। ধুর, তবে যতদূর কথা আগিয়েছে তাও বা কম কিসের। এখনো আরো 3টা প্রোগ্রাম বাকি, এই 3 দিনে সব গুছিয়ে ফেলবো আমি। ওদিকে মিন্টু সাহেবের বাসা থেকে বের হয়ে হাঁপ ছাড়ল সাজিয়া। দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে ছিল ও এতক্ষণ। সাথে সাথে তামোহাকে আবার কল দিল। হ্যালো, হ্যাঁ থ্যাঙ্কস, একদম পারফেক্ট টাইমে ফোন দেওয়ার জন্য। ইউ সেভড মি। আচ্ছা, কোথায় আসতে হবে আমাকে তাই বল। তামোহার পাঠানো অ্যাড্রেস ধরে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো সাজিয়া। কল দিতেই তামোহা বের হয়ে আসলো, সাজিয়ার কাছে এসে দাঁড়ালো। তুই যে এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে ইন্টারেস্টেড হবি তাই তো জানতাম না আমি। আমি তোকে শুধু এটা বলার জন্য ফোন দিয়েছিলাম যে আজকে সন্ধ্যায় আমাদের শপিংয়ে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা হাফ অ্যান আওয়ার পোস্টপন করতে। আরে না, তুই ফোন দিয়ে ভালো করেছিস। তোর অজুহাতে আমি ওই প্রোগ্রাম থেকে পালাতে পারছি। কেন, কি হয়েছে? দীর্ঘশ্বাস ফেলল সাজিয়া। আমার ভাই কেমন গোড় আর স্টাবার্ন তা তো তুই জানিসই। জোর জবরদস্তি করে ওই প্রোগ্রামে নিয়েছে, এক বয়স্ক আন্টির সাথে বসিয়ে দিয়েছে আমাকে। তার ছেলের সাথে নাকি আমার বিয়ে দিতে চায় ভাইয়া, তাই আমাকে ওই আন্টির সাথে মিশতে বলেছে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল ওখানে। উফ। হো ওয়াও, তোর বিয়ের কথা চলছে নাকি? সো হাউ ওয়াজ দ্য গাই? দেখতে কেমন, করে কি? তামোহার উত্তেজিত কণ্ঠে বিরক্তি প্রকাশ করল সাজিয়া। দেখতে শুনতে ভালোই, বাংলাদেশে বিশাল এম্পায়ারের মালিক। এই জন্যই তো আমার ভাইয়া এত উঠে পড়ে লেগেছে এই সম্বন্ধের পিছে। কিন্তু আমি ছেলেটাকে এখনো দেখিনি। হি ডিড নট কাম দিস টাইম। আর তাই আমি কোনো ইন্টারেস্টও ফিল করছি না এই ব্যাপারে। তামোহা, কাউকে না জেনে না শুনে কিভাবে হ্যাঁ বলে দেব? ভাইয়াকে আগাতে মানা করতে চাচ্ছি, বাট ইউ নো, ভাইয়া একবার কিছুতে ঝুঁকে গেলে দেয়ার ইজ নো টার্নিং ব্যাক ফর হিম। তাহলে তো ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, ওসব বাদ দে, এখন বল কিসের মিটিং হচ্ছে ওখানে? ও হ্যাঁ, তুই তো জানিস আমাদের ভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টসদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপেরই মান্থলি মিটিং হবে আজকে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ডু ইউ ওয়ান্ট টু জয়েন? এদিক ওদিক তাকিয়ে সাজিয়ে কি যেন ভাবলো, তারপর বলল, চল, এত দূর যখন আসছি সবার সাথে দেখা করেই চাই। গ্রেট, লেটস গো। রেস্টুরেন্টে ঢুকলো দুজন। অনেকের সাথে দেখা হলো সাজিয়া। এদের মধ্যে কয়েকজনকে আগের থেকে চিনে ও আর বাকিরা নতুন। তাদের মাঝে একজনের সাথে সাজিয়ে কথা বলছিল যখন একটা পরিচিত চেহারা এসে সামনে দাঁড়ালো ওর। আরে, আপনি এসেছেন? ইরফানকে সামনে দেখে এক মুহূর্ত থমকে তাকিয়ে রইল সাজিয়া। সাজিয়া রাইট। জি। আপনি কি আমাদের গ্রুপে জয়েন করেছেন নাকি? সাজিয়া একটু ইতস্তত বোধ করলো। না, মানে আমার এক বান্ধবী আছে এই গ্রুপে, ওর সাথে এসেছি। আই হোপ দেয়ার ইজ নো প্রবলেম। আরে না না, কই, আপনি বাংলাদেশি হওয়াতেও এমনিই গ্রুপে মেম্বার হয়ে যাবেন। এর মাঝে কিছু মেয়েরা সে ইরফানকে ঘিরে ধরলো। হালকা একটু ছিটকে পড়লো সাজিয়া। ইরফান একটু বিরক্ত হলো এবার, কিন্তু তাতে মেয়েদের প্রশ্ন করা থামলো না। ভাইয়া, আমাদের পিকনিক নিয়েই তো আজকের মিটিং, তাই না? ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ওখানে কিন্তু আপনার সাথে অনেক ছবি তুলবো আমরা। ধৈর্যের সাথে সব প্রশ্নের উত্তর দিল ইরফান। তারপর মেয়েগুলো চলে গেলে আবার সাজিয়ার কাছে আসলো। সাজিয়া তখন হাসতে হাসতে কৌতূহলী সুরে বলল, মেয়েদের মাঝে মনে হচ্ছে ভালোই ফ্যান ফলোয়িং আছে আপনার। সাবলীল হাসি দিয়ে উত্তর দিল ইরফান। আরে না, ওরকম কিছু না। এনিওয়েজ, আপনি আমাদের পিকনিকে আসছেন তো? ওই দিনও আপনাকে বলছিলাম। মনে আছে আমার। আসলে আমি আগে এই গ্রুপের সাথে যাইনি, তার উপর আমি গ্রুপ মেম্বারও না। আমার যাওয়াটা তো এখানে ভ্যালিড হবে না মনে হচ্ছে। বলেছি বিলিভ হবে না?
আপনি যাওয়ার জন্য রাজি হয়ে গেলেও হবে। আর মেম্বাররা গেস্ট আনতে পারে, আপনার ফ্রেন্ডকে বললেও আপনাকে নিয়ে আসতে পারবে। আচ্ছা ওয়েট, এত কিছু দরকার নেই, আমি নিজেই আপনাকে ইনভাইট করে নিচ্ছি। একই কথা হলো তাহলে। এত হ্যাসেল দেওয়ার কি দরকার? হঠাৎ সাজিয়ার দিকে দৃষ্টি স্থির করলো ইরফান। আপনি আসলে আমার ভালো লাগবে। ইরফানের কথায় অবাক হয়ে গেল সাজিয়া। আপনার? এনি প্রবলেম? না, নো প্রবলেম। মিষ্টি একটা হাসি দিয়ে বলল সাজিয়া। পরদিন সকালে যখন ধ্রুব অর্ণিমা আর আরিশাকে নিয়ে স্কুলের জন্য বের হয়ে গেল, তখন আফসার চিন্তিত ভঙ্গিতে আসলো নার্গিসের কাছে।